অনেক দিন আগেকার কথা বলছি, তা খুব কম করে আরো 50 বছর আগেকার কথা। সে সময় গ্রাম বাংলার চেহারা যে কি ছিল তা এখনকার গ্রামের মানুষ কল্পনাও করতে পারবে না। বর্ধমান জেলার লড়গা ও নাদালের মাঝে একটি অনুর্বর প্রান্তর ছিল। সেটাকে সবাই বলতো ফুলো লাগার মাঠ। সন্ধ্যের পর ভূতের উপদ্রবে সেই মাঠ পার হয় কার সাধ্য। যে কেউ একবার ভুল করে সেই মাঠে ঢুকে পড়লে সারা রাত ঘুরলেও সেই মাঠ থেকে বের হতে পারত না। সকালে রোদ উঠলে যখন সে নিজে থেকে বেরোবে অথবা কেউ তাকে দেখতে পেয়ে নিয়ে আসবে, তখন আর সে আগের মতো থাকবে না, একেবারে অর্ধ উন্মাদ হয়ে যাবে। কখনো ভয়ে চিৎকার করে বলবে, ওই ওই ওরা আসছে। যদি জিজ্ঞেস করা হয় ওরা কারা, তাহলে আর সে বলতে পারবে না তাদের কথা। কেমন যেন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবে অথবা ভুলভাল বকবে। দু একজন মারাও গেছে না জেনে অথবা জরুরি প্রয়োজনে পথ সংক্ষেপ করতে গিয়ে। নাদালে গণেশ হালদার নামে একটি ছেলে ছিল। সে খুব গরিব ঘরের ছেলে। কাছেই আহার বালসায়, যার বর্তমান নাম শ্যামসুন্দর। সেখানে একটি স্কুলে সপ্তম শ্রেণীতে পড়তো। কিন্তু হঠাৎ করে কি যে হলো তার, কেমন যেন মাথার ব্যামো দেখা দিলে ফলে পড়াশোনাও দফা রফা হলো, পাগলামিও বাড়ল। সেই সঙ্গে চলতে লাগলো চুরি চামারির কাজ। তবে সেটা কিন্তু স্বভাব দোষে নয়, মানসিক ভারসাম্য হারানোর ফলে। গ্রামের লোক সেটা বুঝতো না। প্রথম প্রথম তারা ওর এইসব ব্যাপার স্যাপার হজম করলেও পরে অতিষ্ঠ হয়ে মারধর শুরু করলো। সবাই এসে ওর বাবা মাকে নালিশ জানিয়ে বলতে লাগলো, ছেলেকে শাসন করো, নয়তো বেঁধে রাখো। এভাবে জ্বালাতন করলে আমরা কিন্তু অন্য ব্যবস্থা নেব। বাবা মা আর কি করেন? ছেলেটা তো আগে এরকম ছিল না, হঠাৎ এমন হয়েছে। তাই তারা নীরবে চোখের জল মোছেন। একদিন হলো কি, সবাই যখন খ্যাপাচ্ছে তখন রাগের মাথায় একটি ছেলেকে এমন কামড়ে দিল যে যন্ত্রণায় ছটফট করতে লাগলো ছেলেটি। একদল লোক সঙ্গে সঙ্গে তাকে নিয়ে চলে গেল গরুর গাড়িতে শুইয়ে বর্ধমানে। আর একদল লোক বলল, নিশ্চয়ই এ বেটাকে কোনো রক্ত চোষায় ভর করেছে, না হলে এমন তো কখনো করেনি ও। আর একে গ্রামে থাকতে দেয়া যায় না, তারাও এক্ষুনি গ্রাম থেকে। আজ একে কামড়েছে, কাল ওকে কামড়াবে, পরশু আর একজনকে। অতএব সবাই লাঠি সোঁটা নিয়ে মারমার রবে তেড়ে গেল গণেশকে মারবে বলে। গ্রামবাসীর এমন মূর্তি গণেশ আগে কখনো দেখেনি, তাই প্রাণের ভয়ে সে ছুটল সেই ফুলো লাগা মাঠের দিকে। তখন ভোরটি দুপুর। গ্রামবাসীরা মাঠ পর্যন্ত তাড়া করে তাকে বলল, যা, এবারের মতো বেঁচে গেলি। নেয়ার ছোট ছেলে, ও গ্রামেরই ছেলে, তাই মারধরটা করলুম না। অন্য কেউ হলে মেরে মাটিতে পুঁতে দিতুম। পোষা কুকুরও খেপে গেলে তাকে মারতে হয়, তুইও তাই। তুই গ্রামে থাকলে অনেকের জীবন যাবে, এখন থাক তুই এই ভূতের রাজত্বে। গণেশ একটি গাছতলায় বসে হাঁপাতে লাগলো আর ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল সকলের দিকে। গ্রামবাসীরা দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেরিয়ে এলো। আর সেই গণেশ সেখানেই গাছতলায় শুয়ে ঘুমিয়ে পড়ল। একটু পরে ঘুম যখন ভাঙলো তখন সন্ধে উত্তীর্ণ হয়ে গেছে। তাও এমনিতে ভাঙেনি ঘুম, কে যেন ডেকে তুললো ওকে। গণেশ দেখলো ওরই বয়সী একটি ছেলে ওর সামনে হাঁটু গেড়ে বসে আছে। গণেশ তার মুখের দিকে ভালো করে তাকিয়ে বলল, কে রে, গোবরা নাকি? হ্যাঁ আমি। চিনতে পেরেছিস তাহলে? কিন্তু তুই এত জায়গা থাকতে এখানে শুয়ে আছিস কেন? সন্ধ্যের পর কেউ এখানে আসে? যত রাজ্যের ভূত প্রেত এসে জড়ো হয় এখানে, দৌরাত্রি করে। জানি, আমি এখন পানের ভয়ে দায়ে পালিয়ে এসেছি রে। ইদানিং আমার মাথাটার একটু গোলমাল হয়েছে, তাই কখন যে কি করে বসে আমি নিজেই জানি না।
আজ একটা ছেলেকে আমি এমন কামড়ে দিয়েছি যে। বুঝেছি, তাই গ্রামের লোকের তাড়া খেয়ে এখানে পালিয়ে এসেছিস? ঠিক তাই। কিন্তু তুই এখানে কি করে এলি? বছর 2 আগে তুই তো ম্যালেরিয়ার ভুগে মারা গেছিস। তুই মারা যাবার পর কতদিন আমি আড়ালে কেঁদেছি তা জানিস? আমরা দুজনে অভিন্ন হৃদয় বন্ধু ছিলাম। সবাই আমাদের গোবর গণেশ বলতো। তুই লেখাপড়ায় ভালো ছিলিস না বলে দিনরাত বকুনি খেতিস, প্রত্যেক বছর পরীক্ষায় ফেল করতিস। অথচ আমি কত ভালো ছাত্র ছিলাম রে। গোবরা বলল, জানি রে, সেই জন্যই তো তোকে এইভাবে এখানে শুয়ে থাকতে দেখে ছুটে এলাম। আসলে আমিও তো এখন ভূত হয়ে আছি। একটু পরে এখানে আমাদের সভা বসবে, রাজামশাই আসবেন, তাই আমরা নানা ভূতে দিকে দিকে ঘুরে দেখছিলাম আমাদের এই সমাবেশের সময় কেউ এখানে ঢুকে পড়েছে কিনা। গণেশ বলল, তুই তাহলে এক কাজ কর, রাজামশাই আসার আগেই আমাকে ভালোই ভালোই মাঠ পার করে দে। গোবরা বলল, এখন আর তা সম্ভব নয়। আমাদের নিয়মকানুন বড় কঠিন, রাজার হুকুম ছাড়া তুই আর যেতে পারবি না। তবে তোর কোনো ভয় নেই, আমি আছি তোর সঙ্গে। তাকে গিয়ে সব কথা খুলে বললে উনি নিশ্চয়ই তোর উপর সহৃদয় হবেন। আয়, তুই আমার সঙ্গে আয়। গোবরা মোড়ে ভূত হোক, তবুও এককালের বন্ধু তো, তাই ওর সঙ্গে যেতে একটু ভয় করল না গণেশের। গোবরা ভাই ওকে তুলোর মতো হালকা করে বাতাসে উড়িয়ে নিয়ে চলল মাঠের মাঝখানে। সেখানে তখন অনেক ভূত সমাবেশ। একটু পরেই এক মণিময় সিংহাসনে বসে ভূতের রাজা নেমে এলেন আকাশ থেকে। সব ভূতেরা সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম জানালো। গণেশও প্রণাম জানাতে ভুলল না। ভূতের রাজা প্রথম কিছুক্ষণ চোখ বুজে বসে রইলেন, তারপর সবাইকে বসবার নির্দেশ দিলেন। গণেশ অবাক হয়ে চেয়ে রইল রাজার দিকে। ভূতের রাজা তো নয়, যেন সত্যিকারের রাজা। কি রূপ তার, কি সুন্দর দেখতে! তার সারা শরীর থেকে যেন জ্যোৎস্নার আলো ফুটে বেরোচ্ছে। তখন ভূতের রাজা সম্বন্ধে মনে এক কিম্ভূত কিমাকার চেহারায় ওর কল্পনায় ছিল। গণেশ অভিভূত হয়ে গোবরাকে বলল, কি সুন্দর দেখতে রে তোদের রাজাকে। গোবরা বলল, হবে না, উনি যে মস্ত এক জমিদারের একমাত্র সন্তান। বাড়ির লোকের সঙ্গে মনোমালিন্য হওয়ায় গলায় দড়ি দিয়ে মরেছেন, তারপর ভূত হয়েই আমাদের রাজা। ওরা যখন নিজেদের মধ্যে এইসব বলা বলি করছে, তখনই ভূতের রাজার চোখ পড়ল ওদের দিকে। রাজা বললেন, এ কি, এইগুলো এতগুলো ভূতের মধ্যে একজন মানুষ কেন? গোবরা উঠে দাঁড়িয়ে বলল, রাজামশাই, এর অপরাধ নেবেন না। এর নাম গণেশ, খুব ভালো ছেলে, আমার এককালের বন্ধু। হঠাৎই বেচারার একটু মাথায় গোলমাল দেখা দেয়। ও খুব বিপদে পড়েছে, কখন যে কি করে বসে তার ঠিক নেই। আজ ওকে সবাই মিলে খেপালে রেগে মেগে ও একটি ছেলেকে কামড়ে দেয়। তারই পরে গ্রামবাসীদের তাড়া খেয়েও ঢুকে পড়ে এখানে। রাজামশাই সব শুনে বললেন, তাহলে ওর অপরাধ ক্ষমার যোগ্য। বিপদে পড়ে কেউ যদি আমাদের শরণ নেয়, তাহলে আমাদের তো উচিত তার জন্য কিছু করা। সব শুনে এক বাক্যে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কিছু করা উচিত। রাজামশাই বললেন, দেখো, আমাদের রাজত্বে নির্দিষ্ট সময়কালের মধ্যে সুস্থ মস্তিষ্কে কেউ ঢুকে পড়লে আমরা যেমন তার মস্তিষ্ক বিকৃতি ঘটাই, তেমনি বিকৃত মস্তিষ্কে কেউ এসে পড়লে আমাদের উচিত তার মাথাটা ভালো করে দেওয়া। সবাই বলল, রাজামশাইয়ের জয় হোক, রাজামশাইয়ের জয় হোক, এমনই হওয়া উচিত। আমরা সবাই একমত। রাজা এবার হাতছানিতে ডাকলেন গণেশকে তার কাছে যাবার জন্য। গণেশ এক পা করে এগিয়ে নিজেই বুঝতে পারল সত্যিই সে স্বাভাবিক। গোবরা বলল, তা রাজামশাই, রাজদরবারে কেউ এলে সে কিছু না কিছু প্রত্যাশা করে। আমার এই বন্ধু কিন্তু কারো কাছে কিচ্ছুই চায় না। আপনি কি ওকে কৃপা করে কিছু দিতে পারেন না?
অবশ্যই পারি, কি পেলে ও খুশি হয় ওই বলুক। গোবরা বলল, বল না রে, কি তুই চাস? গণেশ বলল, আমি যেন লেখাপড়ায় ভালো হতে পারি। রাজামশাই বললেন, পারবি, গরিবের দুঃখ দূর করতে পারি। গোবরা বলল, রাজামশাই ও নিজেই তো গরিব, তাই আপনি এরকম করুন যাতে ওর অবস্থা ফিরে যায়। বেশ, ওর কোনো অভাব থাকবে না, সবাই ওকে মান্য করবে, ওর দিব্যকান্তি হবে, বিত্তবান হয়ে গরিবের দুঃখ দূর করবে। সব ভূতেরা তখন আনন্দে নাচতে লাগলো। রাজামশাই বললেন, তা গণেশ ভাই, তোমার আর কোনো আর্জি নেই? কোনো আর্জি নেই আমার, আপনি খুশি হয়ে যে বর দিয়েছেন এতেই আমি খুশি। এমন তো আমি আশাই করিনি। সে কি, গ্রামের লোকেরা যারা তোমাকে উত্ত্যক্ত করলো, তারা দিয়ে গ্রাম ছাড়া করলো, তাদের প্রতিশোধ নেওয়ার কোনো ইচ্ছে তোমার নেই? না রাজামশাই, আমার খারাপ কাজের জন্য তারা অমন করেছে, এতে ওদের দোষটা কোথায়? সবটাই দোষ, ওরা তো জানতো তোমার মাথার ঠিক নেই, তুমি উন্মাদনার ঘরে এ কাজ করেছো, তাই ওদের অপরাধ তো ক্ষমার অযোগ্য। ঠিক আছে, তুমি যাও, আর কেউ কখনো তোমাকে বিরক্ত করতে সাহস করবে না। বিদায়কালে গণেশ বলল, রাজামশাই, আমার একটা আর্জি কিন্তু আছে আপনার কাছে। তাড়াতাড়ি বলো, আমাকে সবার কাজ শুরু করতে হবে এক্ষুনি। গণেশ বলল, যে ছেলেটাকে আমি কামড়েছিলাম সে যেন শিগগির ভালো হয়ে ফিরে আসে। ছেলেটি তোমাদের গ্রামের জমিদারের ছেলে, তাই না? হ্যাঁ, তোমাকে ওরা রক্তচোষা বদনাম দিয়ে তাড়িয়েছিল তো, এখন দেখো ভেলকি কাকে বলে। আমি এখনই ছেলেটিকে সুস্থ করে হাসপাতাল থেকে উড়িয়ে এনে ওর বিছানায় শোয়াচ্ছি। ফলে হবে কি, ওকেই সবাই ভূতে পাওয়া ভাববে। তাই জমিদারের ছেলেকে ভূতে পাওয়া ভাবলে তোমাকে আর কেউ রক্তচোষা বলে বিরক্ত করবে না। রাজা দেশে গোবরা গণেশকে মাঠের বাইরে পৌঁছে দিয়ে হাওয়ায় মিলিয়ে গেল। যাবার আগে বলে গেল, রাতের এই ঘটনার কথাও যেন ভুলেও কাউকে না বলে। এরপর সত্যি কপাল ফিরে গেল গণেশের। ও আগের মতোই স্বাভাবিক হয়ে ফিরে আসতে আসতে বাড়ির লোকেদের যেমন আনন্দ, গ্রামবাসীরও তেমনি স্নেহভরা চুরি দেখতে লাগলো ওকে। কিভাবে কি হলো কেউ কিছুই টের পেল না। সবচেয়ে অবাক হলো জমিদার পুত্রের ওই অলৌকিক প্রভাব ফিরে আসায়। তবে সেই থেকে অনেকের ধারণা হলো জমিদার পুত্র আসলে কোনো ভূত ওই রকম চেহারা নিয়ে ফিরে এসেছে। কিন্তু কিছুদিন পরে তার মধ্যে সেরকম কোনো অদ্ভুত ব্যাপার না দেখে সবাই ওসব কথা ভুলে গেল। আর এই সময়কালের মধ্যে গণেশের চেহারার পরিবর্তন হয়ে দিব্যকান্তি রূপ ধরায় পাশের গ্রামের জমিদারের একমাত্র মেয়ের ওকে পছন্দ হলো খুব। তারই ফলে গণেশের অবস্থারও উন্নতি হলো, আর মন দিয়ে লেখাপড়া শিখে সত্যই মানুষের মতো মানুষ হলো সে। কতদিন আগেকার কথা, এখনকার মানুষ এসব তো বিশ্বাসই করে না, বরং শুনলে হাসে। অবিশ্বাসীরা বলে সে গাঁজা। ধন্যবাদ, গল্পটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।